হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 55 নম্বর পেজের 4 দাগের আইএক্স থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়ত ঘনাকার ও একটি ঘনাকার বাক্সের মধ্যে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতার 7 গুণ আর 3 গুণ দেওয়া আছে। এখানে দেখো একই উচ্চতা বলা আছে, তার মানে আয়ত ঘনাকার বাক্সের যা উচ্চতা হবে ঘনাকার বাক্সের উচ্চতা ঠিক একই হবে, কিন্তু মনে রাখতে হবে ঘনাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই হয়। ঠিক আছে, মনে করি আয়ত ঘনাকার বাক্সটির উচ্চতা x একক, তাহলে ঘনাকার বাক্সটির উচ্চতাও x একক হবে। সুতরাং আমি কি লিখেছি, অতএব ঘনকাকার বাক্স, ঘনকটি লেখা আছে, এখানে লিখতে হবে ঘনাকার বাক্সটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে x একক। ঠিক আছে, অতএব ঘনকাকার বাক্সটির আয়তন হবে x³ ঘন একক। আচ্ছা, এবার বলে দেওয়া ছিল কি না, আয়ত ঘনাকার বাক্সটির উচ্চতা মানে দৈর্ঘ্য উচ্চতার 7 গুণ হয়, তাহলে দৈর্ঘ্য হবে 7x একক আর প্রস্থ উচ্চতা 3 গুণ একক, তাহলে প্রস্থ হবে 3x একক। ঠিক আছে, উচ্চতা 3 গুণ, এই জন্য 3x একক। তাহলে আয়তন বার করতে হবে, অতএব আয়ত ঘনাকার বাক্সটির আয়তন হবে, সূত্র কি গো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে দৈর্ঘ্য কত 7x, প্রস্থ কত 3x, উচ্চতা কত x ঘন একক। তাহলে 7 × 3 = 21 x³ ঘন একক। অতএব নির্ণীয় ঘনাকার বাক্সের সংখ্যা হবে সমান 21 x³, মানে আয়ত ঘনাকার বাক্সের আয়তন বাই একটা ঘনাকার বাক্সের আয়তন রস্বই টি সমান হবে 21t। এক্সেট্রা a সমান b অফ sin θ প্লাস cos θ আর c সমান d অফ sin θ মাইনাস cos θ হলে a ও c এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। দেখো, এটা থেকে আমি লিখতে পারি sin θ প্লাস cos θ সমান a/b, আর এটা থেকে লিখতে পারি sin θ মাইনাস cos θ সমান c/d। 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই কি হবে। দেখো, আমি দুটোর বর্গ করব, তারপর যোগ করে দেবো। প্রথমে বর্গ, তারপরে যোগ। sin θ প্লাস cos θ হোল স্কোয়ার প্লাস sin θ মাইনাস cos θ হোল স্কোয়ার সমান a/b হোল স্কোয়ার প্লাস c/d হোল স্কোয়ার। বর্গ করেছি, তারপর যোগ করেছি। ঠিক আছে, অতএব এগুলোকে সাইডে লিখবো আমি a² / b² প্লাস c² / d² সমান, এই পার্টটাকে আমি সমান চিহ্নের এদিকে লিখব। ঠিক আছে, এটাকে এদিকে লিখেছি, এটাকে এদিকে লিখব। দেখো, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। কার সূত্র? 2 হোল ইন্টু a স্কোয়ার
মানে সাইন থিটার হোল স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার মানে কস থিটার হোল স্কোয়ার হবে। মানে সূত্রটা হচ্ছে এইটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এটার মান কত? 1 জানি, তাহলে 2 ইন্টু 1 সমান 2 হবে। ঠিক আছে, জাস্ট আগের দিকে এটাকে লিখে দাও, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটাই নির্ণয় সম্পর্ক। তারপরে দেখো, যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। এটা স্তম্ভ, এ বি সি ডি, স্তম্ভ ভূমিতলের উপর 90 ডিগ্রি হবে দাঁড়িয়ে আছে, ধরে নিতে হবে। আচ্ছা, সবাই যেটা আলফা কোণ ধরলাম, এটা ঠিক আছে। তাহলে কি লিখবো? আর এইচ একক, তাহলে মনে করি স্তম্ভের দৈর্ঘ্য এইচ একক। ঠিক আছে, এবং 0 লেস দেন বিটা লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি, মানে বিটা আর আলফা 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়, মানে দুটো হচ্ছে সূক্ষ্মকোণ, কিন্তু বিটাটা আলফার থেকে ছোট হবে। ঠিক আছে, যখন বিটা কোণ করে তখন এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিডি, যখন আলফা কোণ করে তখন এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি। ঠিক আছে। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে যে যখন সূর্যের উন্নতিকোণটা বেশি হবে তখন স্তম্ভের ছায়াদৈর্ঘ্য ছোট হবে, আর সূর্যের উন্নতিকোণ কম হবে স্তম্ভের ছায়াদৈর্ঘ্য বেশি হবে। ছবি থেকে দেখে বোঝা যাচ্ছে, এটা সহজে ছবি থেকে দেখে বোঝা যাচ্ছে, তো প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে লিখতে পারি, আর সমকোণী ত্রিভুজ এ বিডি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো? দেখো, ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এটা ধরে নিলে হয় এটা বিসি আর এটা বিসি সমান এক্স। আচ্ছা, এখানে ধরে নিলে হয় বিসি সমান এক্স একক আর বিডি সমান ওয়াই একক। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখানে তাহলে একটা কাজ করলে হয়, এটা কমা দিয়ে দেবো আর এখানে শেষে এবং। ঠিক আছে, তাহলে ট্যান আলফা হচ্ছে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এইচ, ভূমি হচ্ছে ত্রিভুজ এ বিসির ভূমিটা হচ্ছে বিসি, বিসি হচ্ছে এখানে এক্স। আবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই ট্যান বিটা, লম্ব কত? এইচ, ভূমিটা কত? বিডি, বিডি হচ্ছে ওয়াই ধরেছি, এইচ বাই ওয়াই। আচ্ছা, আমি ধরে নিয়েছি যে বিটা কোণটা ছোট আলফা থেকে, আমাকে প্রমাণ করতে হবে এই বিডিটা মানে ওয়াইটা বিসির থেকে বড়, এক্সের থেকে বড়, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, ছবি দেখে বোঝা যাচ্ছে কিন্তু প্রমাণ করতে হবে। আচ্ছা, ধরে যেহেতু নিচ্ছি বিটা লেস দেন আলফাটা লিখলাম, এখান থেকে লিখতে পারি ট্যান বিটা লেস দেন ট্যান আলফা। ঠিক আছে, বিটা লেস দেন আলফা থেকে এটা লিখতে পারি, বা ট্যান বিটার মানটা হচ্ছে কত? ট্যান বিটার মান হচ্ছে এইচ বাই ওয়াই, এইচ বাই ওয়াই লেস দেন এটা হচ্ছে এইচ বাই এক্স। আচ্ছা, বা
1/y <1/x, যেহেতু উচ্চতা ধনাত্মক হয় অবশ্যই, যেহেতু এইচটা >0, তাহলে 1/y-টা 1/x এর থেকে ছোট, তার মানে কি গো, y-টা x এর থেকে বড় হবে। তাহলে দেখো, যখন উন্নতি কোণ বিটাটা আলফার থেকে ছোট হচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্যটা y x এর থেকে বড় হচ্ছে। এটা হচ্ছে প্রমাণ করতে বলা ছিল, ঠিক আছে। বিপরীত তার সম্পর্ক হয় উন্নতি কোণের সঙ্গে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য প্রমাণ করতে বলা ছিল। অতএব কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে, ঠিক আছে। এটা ছবি দেখে ধরে এঁকেছি, কিন্তু এটা প্রমাণ করলাম, ঠিক আছে। যখন বিটাটা আলফার থেকে ছোট, মানে যখন সূর্যের উন্নতি কোণ বিটা, তখন এই এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত, বিডি। আবার সূর্যের উন্নতি কোণ যখন আলফা, তখন এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি। তো এই বিসিটাকে আমি ধরেছি এক্স আর বিটিকে ধরেছি ওয়াই। তাহলে যখন বিটাটা আলফার থেকে ছোট, তখন আমি প্রমাণ করলাম কি, যে এই ওয়াইটা এই এক্স এর থেকে বড় হবে, ঠিক আছে। একটু ভালো করে অঙ্কটা বুঝবে, অবশ্যই বুঝতে পারবে। কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা দেওয়া আছে, মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো। আচ্ছা, মধ্যমা বার করার সূত্রটা একটা আগে লিখে নিলে খুব সুবিধা হবে। আচ্ছা, কি জানি আমরা, মধ্যমা সূত্রটা জানি L প্লাস n/2 মাইনাস c/f ইন্টু h। মনে রাখতে হবে, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি মধ্যমা শ্রেণীটা পেয়ে যাব, আর এফটা পরিসংখ্যা পেয়ে যাব, আর সিএফটা কিন্তু এখানে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে পরেরটা এখানে পেয়ে যাব এই পরিসংখ্যাটা যোগ করে। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা লিখবো এবার এখানে। 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5। দেখো, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, আর এইচটা শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই 5 যোগ করলে আমি মধ্যমা শ্রেণীটা পেয়ে যাবো। মানে 14.5 থেকে 5 যোগ করলে কত হবে, 14 × 5 = 19, 19.5। পরিসংখ্যা দেওয়া আছে 8, ঠিক আছে। আর এই সিএফটা মানে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 16। তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা কত, মানে এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, মানে এই 16-র সঙ্গে এই পরিসংখ্যাটা যোগ করতে হবে, মানে এই ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে এটা যোগ করতে হবে। দেখো, 5 দাগের একটা, অলোকবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করেন। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, আর অলোকবাবু 6 মাস পর সুদে আসলে কত টাকা পাবেন। আচ্ছা, প্রতি মাসের প্রথম দিন তিনি 1000 টাকা জমা করেন, তাহলে তার প্রথম মাসের টাকাটা হচ্ছে কি 6 মাস কাটবে, দ্বিতীয় মাসের টাকাটা 5 মাস কাটবে, তৃতীয় মাসের টাকাটা 4 মাস খাটবে, এই করতে করতে শেষ মাসের টাকাটা তার 1 মাস খাটবে। ওইটা কাজে লাগিয়ে আমাকে 6 মাসের সুদ আসল বার করতে হবে, ঠিক আছে। এটা লিখেছি আমি, অলোকবাবুর প্রথম, দ্বিতীয় শেষ মাসের টাকা, ঠিক আছে, যথাক্রমে 6 মাস, 5 মাস কমা 1 মাসের জন্য জমা করেন। মানে প্রথম যে টাকাটা, প্রথম মাসের টাকাটা সেটা 6 মাস খাটবে, দ্বিতীয় টাকাটা হচ্ছে 5 মাস খাটবে, ঠিক আছে। এইভাবে শেষ মাসের টাকাটা তার 1 মাস খাটবে, ঠিক আছে। 1 মাসের জন্য জমা করেছে, তাহলে 1 মাসের উপর সুদ পাবে সে শেষ মাসের টাকাটা, আর প্রথম যেটা জমা দিয়েছে সেটা 6 মাসের জন্য সে সুদ পাবে। তাহলে অতএব 6 মাসের মোট সুদ পাবেন, আর 6 মাস পরে মোট সুদ পাবেন, দেখতে পারো, সমান। আচ্ছা, প্রতি ক্ষেত্রে আসল বলে দেওয়া আছে কত, 1000 টাকা। তাহলে এ 1000 গুণিত আর কত দেওয়া আছে, 5। আচ্ছা, প্রথম মাসের টাকাটা তার হচ্ছে 6 মাস খাটবে, তো 6/12/100 প্লাস একই রকম
দ্বিতীয় মাসের টাকা PRT, এটা 5/12 হবে বাই 100। ঠিক আছে, এবার চলে থাকবে প্লাস ডট ডট প্লাস শেষ মাসের টাকা লিখবো, ডট ডট মানে এর মধ্যে আরও আছে। ঠিক আছে, তাহলে 1000 গুণিতক PRT, শেষ মাসের টাকাটা, তার এক মাসের জন্য সে সুদ পাবে শেষ মাসের টাকার উপরে। তাহলে এখানে 1/12 বাই 100 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 1000 গুণিতক 5, 100, এই প্রত্যেকটা কমন আছে, আর এই যে 12টাও কমন আছে। ঠিক আছে, মানে 1/12টা, তাহলে লিখতে পারি 1000 গুণিতক 5 বাই 100 গুণিতক 1/12। তাহলে বন্ধনীর ভিতরে হবে কত, এই 6, 5, 6, 5 করতে করতে আসবে, তারপরে 4, 3, 2, 1। ঠিক আছে, এই 6, 5, 1 এর মাঝে আছে 4, 3, 2। ঠিক আছে, অনেকগুলো লাগবে বলে আমি মাঝখানে একটু ডট মেরে দিয়েছি, আর কিছু না। ঠিক আছে, তাহলে এটা এটা কাটবে, এটা এটা কাটবে। আচ্ছা, তাহলে দেখো 10 গুণিতক 5 বাই 12, এটা যোগ করে ফেলো। 6 5 11, 4 15, 3 18, 3 20, 21। তাহলে 3 4 12, 3 7 21, 2 2 4, 2 5 10, 5 5 25, 7 175 বাই 2 টাকা। তাহলে 175, 2 8 16, 1 5 2014, 1 5 1 টাকা। আচ্ছা, এটা সুদ। তাহলে সুদ আসল কত পাবেন না, অলোকবাবু প্রতি মাসে শুরুতে 1000 টাকা দেন, তাহলে 6 মাসে দিয়েছেন 6000 টাকা, আর বাকিটা যোগ করতে হবে। ঠিক আছে, এটা লিখে ফেলেছি, এটা অ্যান্সার হবে। কোনো একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়ে বর্তমানে মূল্য হয়েছে 43,740 টাকা। বর্তমান মূল্যটা দেওয়া আছে। 3 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল, না মনে করি 3 বছর আগে মেশিনটির মূল্য X টাকা। ঠিক আছে, 3 বছর আগে মেশিনটির মূল্য ছিল X টাকা, অতএব মেশিনটির বর্তমান মূল্য হবে, মেশিনটির বর্তমান মূল্য হবে সমান আসল X, আচ্ছা হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে কত পার্সেন্ট হারে, 10%, 10/100 অর্থাৎ 3 টাকা। 0 0 কাটবে, তাহলে 1 - 1/2, 10 থেকে 10 এখানে 9/10। শর্তানুসারে এটা সমান দেওয়া আছে 43,740। শর্তানুসারে x গুণিতক 9/10 গুণিতক 9/10 গুণিতক 9/10, মানে হোল কিউব, এটা ভেঙে নিচ্ছি। ঠিক আছে, সমান দেওয়া আছে কত, 43,740 বা x সমান 43,740 গুণিতক 10/9 গুণিতক 10/9, 10/9। আচ্ছা, 4 3 7 4 4 4 18, 18 মানে 9 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, 9 4 36, 9 4 36, 7 7 77, 9 8 72, 5 4 954, 0 7 8 4 18, মানে এটাও 9 দিয়ে ভাগ যাবে। 9 5 45, 3 6, 9 4 36, 0 9 6 54, তাহলে হবে 6 0 আর 1 2 3 3টা 0। তাহলে লিখবে এখানে অতএব 3 বছর আগে মেশিনটির মূল্য ছিল 60,000 টাকা, লিখে ফেলবে। ঠিক আছে, সমাধান করতে বলা আছে এইটা, কিন্তু এখানে দেখো একটা জিনিস বলে দেওয়া আছে, এক্সট্রা পি সমান নয়, কিউ সমান নয়, আর এস সমান নয়। কারণ দেখো যদি এক্সট্রা পি সমান হয়ে যায় তাহলে পি মাইনাস পি কত, 0, তাহলে p/0 অসংজ্ঞাত হয়ে যাবে। একই রকমভাবে কিউ আর যদি মানে এক্সট্রা যদি কিউ হয়ে যায় সেক্ষেত্রেও অসংজ্ঞাত হয়ে যাবে,
বা এক্সের মান যদি আর হয়ে যায়, আর মাইনাস আর কত 0, 2r/0 অসংজ্ঞাত হয়ে যাবে। ওই কারণে বলে দেওয়া আছে এক্সের মানটা পি কিউ এবং আর এর সমান নয়। বা p/x - p প্লাস q/x - q, এটা 2r/, আছে লিখতে পারি r/x - r প্লাস r/x - r, 2r কে লেখা দিতেই পারে, ঠিক আছে। মানে x - r লসাগু হলে r প্লাস r কত হয় 2r হয়। বা p/x - p, এটা এদিকে গেলে মাইনাস r/x - r সমান r/x - r, এটা সেদিকে গেলে মাইনাস q/x - q। বা লসাগু হলে হবে x - p হোল ইন্টু x - r, তো এটার সঙ্গে গুণ হবে p হোল ইন্টু x - r মাইনাস r হোল ইন্টু x - p, x - r হোল ইন্টু x - q, r হোল ইন্টু x - q আর q হোল ইন্টু x - r। বা দেখো x - r কেটে যাবে দুটো, ঠিক আছে, এটা কেটে যাবে, তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে x - p, আর এটা গুণ করো px - pr মাইনাস প্লাসে মাইনাস xr আর মাইনাস মাইনাসে প্লাস pr। একই রকমভাবে এখানে নিচে থাকবে x - q, xr মাইনাস qr আর মাইনাস প্লাসে মাইনাস qx আর মাইনাস মাইনাসে প্লাস qr। আচ্ছা, বা এটা থেকে x কমন না, x হোল ইন্টু p মাইনাস r বাই x মাইনাস p। আচ্ছা, এটা প্লাস আসতে দিয়ে গেলে মাইনাস হবে, এক্সটা কমন নাও, r মাইনাস কিউ বাই x মাইনাস কিউ সমান 0। x কমন নিয়ে নাও, p মাইনাস r বাই x মাইনাস p আর r মাইনাস কিউ বাই x মাইনাস কিউ, তাহলে হয় x সমান 0, অথবা এই পার্টটা p মাইনাস r বাই x মাইনাস p r মাইনাস কিউ বাই x মাইনাস কিউ সমান 0। বা কোনাকুনি গুণ করো, px মাইনাস pq মাইনাস xr প্লাস qr, একই রকম rx মাইনাস qx মাইনাস pr আর মাইনাস হচ্ছে প্লাস pq। আচ্ছা, এক্সগুলোকে একটা সাইডে নিয়ে আসতে হবে, এখানে প্রথমে আছে মাইনাস rx, ঠিক আছে, এটা এদিকে গেলে প্লাস qx। আচ্ছা, এখানে pxটা ছিল, আচ্ছা ঠিক আছে, এখানে লিখছো এখানে px, এখানে লিখলেও হবে প্লাস px, ঠিক আছে, px মাইনাস rx, এটা মাইনাসটা দিকে গেলে প্লাস qx আর প্লাস rxটা দিকে গেলে মাইনাস rx সমান, দেখো মাইনাস pr এটা আছে, প্লাস pq এটা আছে, বাকি মাইনাসটা দিকে গেলে প্লাস pq আর প্লাস কিউটা সেদিকে গেলে মাইনাস qr, তাহলে এটা হবে px প্লাস qx মাইনাস rx মাইনাস মাইনাস 2rx। আচ্ছা, pq আর pq যোগ করলে 2pq মাইনাস pr আর মাইনাস qr, x কমন নিতে হবে p প্লাস q মাইনাস 2pq মাইনাস pr মাইনাস qr। বা x সমান 2pq মাইনাস pr মাইনাস qr, এটা বাই করে দিই,
ঠিক আছে। তাহলে নির্ণয়ের সমাধান x সমান 0 এবং x সমান এই, ঠিক আছে, এটা। তারপর দেখো, আলম ও ডেভিড কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে। আলাদাভাবে একা কাজ করলে আলমে যে সময় লাগবে ডেভিডের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। আচ্ছা, মানে আলমে যদি x দিন সময় লাগে, আচ্ছা আলমের যে সময় লাগে ডেভিডের তার চেয়ে, আচ্ছা হ্যাঁ, আলমের x দিন লাগলে ডেভিডের লাগবে x + 6 দিন। তাহলে আলম একাকী কতদিনে কাজটি সম্পূর্ণ করবে। তার মানে এখান থেকে একটা ক্লিয়ার যে ডেভিড একটু অলস আছে, কারণ 6 দিন বেশি নিয়ে নিচ্ছে কেন, ডেভিড একটু মনে হয় অলস। ঠিক আছে, তোমাদের কি মনে হতে পারে ডেভিড কেন বেশি সময় নিচ্ছে? কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। মনে করি আলম একাকী কাজটি x দিনে করবে এবং মোট কাজের পরিমাণ 1/। অতএব ডেভিড তাতে 6 দিন বেশি লাগবে। ডেভিড একাকী কাজটি, তাহলে অতএব ডেভিড একাকী কাজটি করবে x + 6 দিনে, যেহেতু ডেভিড আলমের থেকে 6 দিন বেশি সময় নেবে। তাহলে লিখতে পারি যে আলম x দিনে করে 1/, কাজ, মানে মোট কাজ 1/, ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে আলম 1 দিনে করে কাজটির 1/x অংশ। ঠিক আছে, ডেভিড x + 6 দিনে করে 1/, কাজ। ডেভিড 1 দিনে করে 1/x + 6 কাজ। তাহলে অতএব আলম ও ডেভিড একত্রে 1 দিনে করে কাজটির 1/x + 1/x + 6 অংশ। তাহলে অসব হলে হবে x হোল ইন্টু x + 6 আর x + 6 + x, 2x + 6 x² + 6x অংশ। আবার দেখো এখানে বলে দেওয়া আছে আলম ও ডেভিড কোনো একটি কাজ একত্রে 4 দিনে করে। তাহলে আলম ও ডেভিড 4 দিনে করে 1/, কাজ, 1 দিনে করে 1/4 কাজ, এটা লিখতে হবে। ঠিক আছে, আবার আলম ও ডেভিড 4 দিনে করে 1/, কাজ, 1 দিনে করে 1/4 কাজ। তাহলে এটাও 1 দিনে, এটাও 1 দিনে। তাহলে শর্ত অনুসারে কি হবে? এটা সমান এটা হবে। শর্ত অনুসারে সমান হয়ে গেছে, বা কোনাকুনি গুণ করতে হবে, এটার সঙ্গে 1 গুণ হবে, মানে x² + 6x, এটার সঙ্গে 7 2 8x + 4 6 24, বা x² + 6x - 8x - 24 = 0, বা x² - 2x - 24 = 0। 6 4 24 হয়, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। তাহলে x² - 6x - 4x - 24 = 0, বা x কমন নিতে হবে, x হোল ইন্টু x - 6 আর 4 কমন নিতে হবে, 4 4 24। তাহলে x - 6 হোল ইন্টু x + 4 0। তাহলে হয় x - 6 = 0, বা x = 6, অথবা x + 4 = 0, বা x = -4। এটা যেহেতু ঋণাত্মক, তো দিন সংখ্যা ঋণাত্মক হবে না, তো এটা অ্যান্সার হবে। তাহলে লিখবে অতএব অলোক একাকী কাজটি 6 দিনে সম্পূর্ণ করতে পারবে।
এই ভাষাটা এখানে লিখবে, ঠিক আছে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, সরল ভেদে। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত এটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। মনে করি গোলকের আয়তন ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক। আচ্ছা, এবারে বলা কি ছিল যে আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, তাহলে অতএব ভি ভ্যারিয়াস আর এর কিউব এবং আর কি আছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, তাহলে এস ভ্যারিয়াস আর স্কয়ার, ঠিক আছে, সরল ভেদে বলেছে। আচ্ছা, বা ভি সমান k1 আর কিউব, আর এটা হবে বা এস সমান k2 আর স্কয়ার, যেখানে k1 k2 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো, আচ্ছা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আর কিউব সমান ভি বাই k1, আর এটা হচ্ছে আর স্কয়ার সমান এস বাই k2। তাহলে বা এটা কি করবো, উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে আর কিউবের হোল স্কয়ার আর ভি বাই k1 এর হোল স্কয়ার, ওটা হলো উভয় পক্ষকে বর্গ করেছি। কেন দেখো, এটা 3 2 6 হবে, আর ভি স্কয়ার k1 এর হোল স্কয়ার, আর এটা দেখো এই এরকম মানে আরের মাথায় 6 নিয়ে আসতে হবে, তো এটা হোল কিউব করবো, বা আচ্ছা বা আর এ স্কয়ারের হোল কিউব সমান এস কিউব k2 কিউব, ঠিক আছে। এবার তোমরা k1 যদি k1 k2 তে সমস্যা হয় তোমরা কি করবে, একটা k ধরে নেবে আর একটা অন্য কিছু ধরে নেবে, ধর p ধরে নেবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। k1 k2 মানে যেটা আমি বলতে চাইছি যে সাপোজ ধরো তোমাদের এটা সমস্যা আছে, k1 কিউব লিখতে সমস্যা আছে, তোমরা একটা কে ধরে নেবে, কে কিউব ধরে নেবে, মানে k1টাকে কে ধরে নেবে আর k2টাকে p ধরে নেবে, p আর শেষ, ঠিক আছে। k2-র বদলে p আর k1-এর বদলে কে ধরতে পারো যদি সমস্যা হয় লিখতে তোমাদের। তাহলে এটা হবে বা r⁶ সমান এস কিউব বাই k2 কিউব, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই ভি স্কোয়ার বাই k1 স্কোয়ার আর এস কিউব বাই k2 কিউব। বাহ, কি বলেছে, গোলকের আয়তনের বর্গ আছে, তাহলে ভি স্কোয়ার সমান k1 স্কোয়ার বাই k2 কিউব ইন্টু এস কিউব। দেখো k1 ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, তাহলে এটাও কি হবে, ভেদ ধ্রুবক হবে, তাহলে অতএব ভি স্কোয়ার এস কিউব। প্রমাণ সাইডে থার্ড ব্র্যাকেটে লিখেই দিতে পারো, এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা মান বের করতে হবে, ঠিক আছে। তোমরা এটা 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 তিনটা আলাদাভাবে মান করে বের করে এখানে বসাতে পারো, বা একই রকম আমি যেরকম করছি এরকমও করতে পারো, ঠিক আছে। সমান √5 বাই √3 প্লাস √2, 27 মানে কি গো, 9 × 3, তাহলে 9টা √2 বাইরে এলে 3 হবে, আর ভিতরে একটা 3 পড়ে থাকবে। আচ্ছা, √5 প্লাস √2, আগে বড়টা লিখলাম পরে ছোটটা লিখেছি।
আগে বড় লিখব, তারপরে ছোটটা লিখব। এবার প্রত্যেকটার হরের করণে নিরসন করব। √3 মাইনাস √2 দিয়ে গুণ হবে লব আর হরকে, ঠিক আছে। প্রথমটার একই রকম, এটা √5 মাইনাস √2 দিয়ে গুণ করব, প্লাস √5 মাইনাস √3 দিয়ে নিচে গুণ করব। আচ্ছা, তাহলে প্রথমটা কী হবে দেখো, এটা √5টা গুণ করে দাও, 5 3 15, √5 ভিতরে 15 হবে, √5 ভিতরে 10 হবে। আর নিচে দেখো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকম এটা দেখো কী করবো, আমি এই 3টাকে আলাদা লিখব। কেন দেখো, নিচে এটা 3 পেয়ে যাব, এই √3টা 3টা ভিতরে গুণ করবো, তা √15 মাইনাস √3 আর √2, √2 ভিতরে 3 2 6, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, তাহলে সে একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস 2টা বাইরে থাকবে আর √2টা ভিতরে গুণ করবো, √10 হবে মাইনাস √6 হবে, আর নিচে সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই জিনিস। আচ্ছা দেখো, এখানে √3 হোল স্কোয়ার তো 3 হয়, আর √2 হোল স্কোয়ার 2 হয়, ঠিক আছে। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, √15 মাইনাস √10 নিচে হবে 3 মাইনাস 2, আর উপরে দেখো √15 মাইনাস √6, আর নিচে হবে 5 মাইনাস 2, আর এটা হবে দেখো √10 মাইনাস √6 5 মাইনাস 3। 5 থেকে 3 গেলে 2 হয়, 2 2 কেটে যাবে, 5 থেকে 2 গেলে 3 হবে, 3 3 কেটে যাবে, আর 3 থেকে 2 গেলে 1 হবে, √15 মাইনাস √10, 5 থেকে 2 গেলে 3 হবে, 3 3 কেটে যাবে, তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস √15 আর মাইনাস হচ্ছে প্লাস √6। একই রকম 5 থেকে 3 2 হবে, 2 2 কেটে যাবে, তাহলে এটা যা আছে √10 মাইনাস √6। তো দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, আর এটা এটা কাটবে, সমান 0 হবে, সমান 0 হবে, ঠিক আছে। দরকার নেই এইটা। তারপর 8 দাগের একটা, এটা প্রথম পেজে ছিল, মানে 18 নম্বর পেজে ছিল, তোমরা দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে। 8 দাগের 2টা, এটা দেওয়া আছে বা, এর উভয় পদকে এ দিয়ে গুণ করব, তাহলে পরে হবে এ CY মাইনাস ABZ, আর নিচে হবে a স্কোয়ার। একই রকম এটার উভয় পদকে বি দিয়ে গুণ করব, তাহলে উপরে হবে ABZ মাইনাস BCX, উপর নিচে বি দিয়ে গুণ, ঠিক আছে। আর এটার উপর নিচে মানে উভয় পদকে সি দিয়ে গুণ করুন, তাহলে নিচে হবে সি স্কোয়ার, উপরে হবে BCX আর ACY, ঠিক আছে। এখন লিখতে পারি প্রতিটি অনুপাত সমান, প্রতিটি অনুপাত সমান সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। মানে সব নিচেরগুলো যোগ হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর উপরে সব যোগ হবে ACY মাইনাস ABZ প্লাস ABZ মাইনাস BCX প্লাস BCX মাইনাস ACY, ঠিক আছে। এটা যুক্ত এটা যুক্ত এটা, এখানে লিখে দেবে সংযোজন প্রক্রিয়া করে পাই, তাহলে নিচে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, 0 হবে, সমান 0।
তাহলে প্রতিটি অনুপাত সমান 0, তার মানে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। অতএব CY মাইনাস BZ বাই A সমান 0 বা CY মাইনাস BZ সমান 0, CY সমান BZ বা Y বাই Z সমান বাই C। ঠিক আছে, এবং আর একটা করলাম পরেরটা, AZ মাইনাস CX বাই B সমান 0 বা AZ মাইনাস CX সমান 0 বা AZ সমান CX বা Z বাই C সমান X বাই E। এখানে কোথায় ভুল হয়েছে, এটা তাহলে এটা আরেকটা লাইন করতে হবে, Y বাই B সমান Z বাই C। তাহলে দেখো X বাই A সমান Z বাই C আর Y বাই B সমান Z বাই C, তাহলে অতএব X বাই A Y বাই B সমান Z বাই C প্রমাণিত। তারপর 10-এর দাগের একেরটা, তোমাদের টেক্সট বুকে 168 নম্বর পেজের প্রয়োগ 8, ঠিক আছে, প্রয়োগ 8 এই অঙ্কটা। তারপর দেখো, একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে AO B বিন্দুতে অপরটিকে CO D বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে AC সমান DB। তোমরা পেন্সিল কম্পাসে দুটো বৃত্ত এঁকে ফেলবে, সুবিধা হবে। ঠিক আছে, দুটো বৃত্তের কেন্দ্র ধরো এটা, একটি বৃত্তকে AB, একটা বৃত্তকে CD। তাহলে ও থেকে ABর উপর লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, মানে ও কেন্দ্র বৃত্ত ধরে নেওয়া হলো। আচ্ছা, এটা হচ্ছে OP ধরে নিলাম। ঠিক আছে, OP লম্ব AB অঙ্কন করা হলো। দেখো ওপিটা এবির উপর লম্ব, তাহলে ওপিটা সিডির উপরও লম্ব হবে, অতএব OP লম্ব CD। আচ্ছা, আমরা কি জানি, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে, অতএব একটা পাবো AP সমান PB এবং আরেকটা পাবো AP সমান PB, আরেকটা পাবো CP সমান PD। ঠিক আছে, CP সমান PD। ওই ব্যাস নয় এরকম কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার কি ছিল, AC সমান AC, তাহলে AC সমান কি লিখতে পারি, AP AC সমান লিখতে পারি AP মাইনাস, মানে AC সমান লিখতে পারি AP থেকে CP বিয়োগ। তাহলে AP মানে কত, BP, AP সমান হচ্ছে PB ধরো, আর CP মানে হচ্ছে PD। তাহলে PB থেকে PD বিয়োগ, PB থেকে PD বিয়োগ হলে BD পাবো। ঠিক আছে, তাহলে অতএব AC সমান PD প্রমাণিত। তারপরে দেখো 12 দাগের রাকেটটা, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। তোমাদের টেক্সট বুকে 274 পেজে করে দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, সাপোজ এটাকে X, এটাকে Y ধরেছি আমি,
তো অন্তর বলে দেওয়া আছে, আমি ধরে নিয়েছি এক্সটা ওয়াই থেকে বড়। দেখো সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, তার মানে একটা কোণ তো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে অবশ্যই বাকি দুটো সমষ্টি কত হবে? 90 হবে। একটা কোণ 90 বলে দেওয়া আছে, তার মানে বাকি দুটো সমষ্টিও 90 হবে, বা π/2 রেডিয়ান হবে। ওইটা কাজে লাগানো হয়েছে। অন্তর মানে এক্সটা ওয়াই থেকে বড় ধরে নেওয়া হয়েছে, এক্সটা ওয়াই থেকে বড় ধরে নেওয়া হয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে। আর সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, মানে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হলে অপর দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। এবার এখানে যোগ করা হয়েছে এক্স আর এক্স, 2x, এটা কেটে গেছে, সেখান থেকে এক্স পাওয়া গেছে। এবার এক্সের মান এখানে বসিয়ে দিলে ওয়াই পেয়ে যাবে। তারপর সেখান থেকে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিলে তুমি সুষ্টিক পদ্ধতিতে মানগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তবে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে একটা কোণ সমকোণ, তাহলে ওই বাকি দুটো সূক্ষ্মকোণের সমষ্টি হবে π/2। এইটা খুব ভালো মনে রাখতে হবে। ঠিক আছে, 274 পেজে আছে তোমাদের টেক্সট বুক। ABC সমবাহু ত্রিভুজের, এখানে সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর বলে দেওয়া আছে AD মধ্যমা। তো আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা হচ্ছে, AD মধ্যমা হচ্ছে, ওটাই তাহলে কি হবে? এডিটা BCর উপর লম্ব হয়ে যাবে, মানে এডিটা উচ্চতা হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা হচ্ছে ওটাই হবে উচ্চতা। ওইটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করব। ঠিক আছে, সমবাহু ক্ষেত্রে এডিটা উচ্চতাও হবে। ঠিক আছে, ঠিক আছে, ওইটা এখানে লিখেছি। তাহলে দেখো এটা যদি 90 হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 হবে। তাহলে অতএব কোণ BAD প্লাস DBA সমান 90 ডিগ্রি। তো তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এই দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি। বাম পক্ষ সমান লিখেছি এটা সাইন অফ কোণ BAD সমান সাইন অফ BADর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ DBA, কোণ DBA। তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা কি হয়? cos থিটা, cos DB, এটাই মনে চেয়েছি cos DB। হ্যাঁ, সমান ডান পক্ষ ব্র্যাকেটে সমানিত। ঠিক আছে, এখানে একটা লাইন করে দিতে পারো, কোণ BAD সমান 90 ডিগ্রি মাইনাস কোণ DB, এটা লিখে দিতে পারো। ঠিক আছে, cos 43 ডিগ্রি মান দেওয়া আছে, tan 47 ডিগ্রি মান বের করতে হবে। আচ্ছা, cos থিটা দেওয়া আছে, আমরা কি জানি sin 43 ডিগ্রি সমান কি হবে? √1 মাইনাস cos স্কোয়ার 43 ডিগ্রি। কোথা থেকে পেলাম বলে দিবি এটা? যেহেতু আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়, এখান থেকে পেয়েছি। ঠিক আছে, যেহেতু লিখতে পারো, এটা পড়ে থাকবে, এটা সেদিকে যাবে, তো সাইন থিটা সমান √1 হবে, মাইনাস হবে না কারণ 43 সূক্ষ্ম কোণ। ঠিক আছে, √1 মাইনাস cos 43 ডিগ্রি মান x বাই √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তার হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস x স্কোয়ার বাই √এর হোল স্কোয়ার মানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, x স্কোয়ার কাটবে, y স্কোয়ারটা y হবে √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার কার মান বের করতে বলা আছে? tan 47 ডিগ্রি, tan 47 ডিগ্রি সমান লিখতে পারি tan অফ 90 মাইনাস 43 ডিগ্রি, মানে 47 সাথে তাহলে যোগ করলে 90 হয়। ঠিক আছে, tan 90 মাইনাস থিটা কি হয়? cot থিটা, মানে cot 43 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা। এবার cot থিটা মানে কি হয়? cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, তাহলে তখন এটার মান বসিয়ে দেবো cos 43 আর sin 43 ডিগ্রি মানটাও বসিয়ে দেবো।
সমান হবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিয়েছি, এটা আর হর আর হর কেটে যাবে, এক্স বাই ওয়াই হবে। তাহলে দেখ একটা, ঠিক আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 মিটার ও h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে এটা, ঠিক আছে, h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। এটা পি কিউ, আর এস, এর উচ্চতা ধরো h1 মিটার আর এর ধরো h2 মিটার। আর কি বলে দেওয়া আছে, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ, এইটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, এটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। চিত্র থেকে পাই বলে লিখতে হবে। ঠিক আছে, চিত্র থেকে পাই প্রথম স্তম্ভের উচ্চতা, ব্র্যাকেটে পি কিউ সমান h1 মিটার। আচ্ছা, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কত, আর এস সমান h2 মিটার। আর কি পাবো, কোণ পি এস কিউ 60 ডিগ্রি আর আর কিউ এস 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে হবে এই যে স্তম্ভগুলো, এগুলো ভূমিতলের উপর সব লম্বভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ আর কিউ এস থেকে পাই বা আর এস কিউ থেকে পাই, আচ্ছা, সমকোণী ত্রিভুজ আর কিউ এস থেকে পাই tan 45 ডিগ্রি সমান লম্ব কত, আর এস, আর ভূমি হচ্ছে কিউ এস। ঠিক আছে, আর এস tan 45 ডিগ্রি মানে কত, 1, তাহলে 1 সমান আর এস বাই কিউ এস বা আর এস সমান কিউ এস। আর সমকোণী ত্রিভুজ পি কিউ আর এস থেকে পাই সমকোণী ত্রিভুজ পি কিউ এস থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব কত পি কিউ আর ভূমি কত কিউ এস, হচ্ছে কিউ এস। আচ্ছা, এখানে আর এস হচ্ছে h2 ছিল, তাহলে কিউ এসটা কত লিখে ফেলি, এখানে লিখে ফেলি, অতএব কিউ এস সমান আর এস এর মান হচ্ছে h2। ঠিক আছে, তাহলে কিউ এস এর মানটা এখানে বসিয়ে দেবো আর পি কিউ এর মানটাও বসিয়ে দেবো। পি কিউ কত, পি কিউ হচ্ছে h1। ঠিক আছে, h1 বা tan 60 ডিগ্রি মান √3 আর পি কিউ এর মান হচ্ছে h1 আর কিউ এস এর মানটা তো h2, তাহলে অতএব h1 সমান √3 h2 বা h1 স্কোয়ার 3h2 স্কোয়ার প্রমাণিত। 13 দাগের 2 অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 323 পেজের 9 দাগের অঙ্কটার মতো। ঠিক আছে, প্রয়োগ 9 এরকম অঙ্কটা আসবে। ঠিক আছে, ঠিক আছে, মনে করি বাড়িটির উচ্চতা এবি, ব্র্যাকেটে জেড একক, তোমরা মিটার দিয়ে লিখতে পারো, জেড মিটার, এক্স মিটার এভাবে লিখতে পারো। ঠিক আছে, এবং ল্যাম্প পোস্টের উচ্চতা সিডি, ব্র্যাকেট হচ্ছে এক্স একক ধরে নিয়েছি, চিত্র থেকে পাই। আচ্ছা দেখো, এটা সমান্তরাল
হলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে, একান্তর কোণ। আর বাকি এটা 30 ডিগ্রি, আর এটা সমান এটা ধরে নিচ্ছি ওয়াই একক ধরে নিয়েছি, বিডি সমান এপি ওয়াই একক। আর দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে এবি যদি জেড হয় তাহলে পিডি হবে জেড, আর সিডি হচ্ছে আমি এক্স ধরেছি, তাহলে পিসি কত হবে, জেড মাইনাস এক্স, ঠিক আছে, জেড মাইনাস এক্স লিখেছি এখানে। পিসি সমান, এবার সমকোণী ত্রিভুজ এ পিডি থেকে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, সেখান থেকে এই সম্পর্কটা পেয়েছি, ঠিক আছে, 1 নম্বর দিয়েছি। আর সমকোণী ত্রিভুজ এ পিসি থেকে পাই, সেখান থেকে এটা পেয়েছি, আর এখানে জেডের মানটা বসিয়ে দিয়েছি, তাই এটা 1 নম্বরের সাহায্যে লিখে দাও, 1 নম্বরের সাহায্যে জেডের মানটা √3 বসেছি, এই ওয়াই ইন্টু 1 ওয়াই হবে, আর এটা √3 হবে ইন্টু ওয়াই, আর √3 এক্স হবে। এটা এদিকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ওয়াইটা 3y থেকে বিয়ে করলে 2y হবে। এখান থেকে ওয়াইয়ের মানটা 1 নম্বরে গিয়ে বসিয়ে দিয়েছি, সেখান থেকে জেড বাই এক্স মানে বাড়ির উচ্চতা আর ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত হচ্ছে 3:2 হবে, ঠিক আছে। একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে। 18 মিটার দীর্ঘ 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? আচ্ছা, মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, এটাকেও আমি 10 দিয়ে গুণ করেছি, এটাকেও আমি 10 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। আয়তাকার জলাধারটিতে 17 ডেসিমি উচ্চতা জল ভরতে হলে সেই জলের আয়তন হবে সমান, ঠিক আছে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন ডেসিমিটার, আর আমরা কি জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়। পাম্পটি 37,400 লিটার জল ভর্তি করে 1 ঘন্টায়, 1 লিটার জল ভর্তি করবে কত, আর টোটাল এই জলটা ভরতে হবে, ওই কি নেমে করেছি 0 0 0 0 11 3 33 4 4 11 4 44 17 2 34 2 9 18 2 9 18 9 ঘন্টায় হবে, 9 ঘন্টা। .2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নিতে কতটা কাঠ নষ্ট হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে যে 4.2 ডেসিমিটার ঘনকটির ধার থেকে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে, তার মানে ঘনকের ধারের দৈর্ঘ্য আর শঙ্কুর ভূমিতলের ব্যাস একই হবে, একই রকম ঘনকের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা একই হবে, ওইটা কাজে লাগিয়ে করে করতে হবে, ঠিক আছে। নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট শঙ্কু কেটে নেওয়া হলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হবে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্যের সমান, বা ধারের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। তাহলে অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত হবে, শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ধারের দৈর্ঘ্য কত ঘনকের না 4.2, আচ্ছা এটা ব্যাসার্ধ বলেছি, তাহলে ব্যাসের অর্ধেক ডেসিম 2.1 ডেসিম, এবং উচ্চতা হবে সমান 4.2 ডেসিম। অতএব শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই, আর ব্যাসার্ধ কত 2.1, ব্যাসার্ধ হচ্ছে 2.1,
পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা কত 4.2 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে 1/3 গুণিত 22/7 গুণিত 21/10, 21/10, 42/10, 7 3 21, 3 3 কাটবে, 10 110 হাজার ঘন ডেসিম। তাহলে 22-এর সঙ্গে 21 গুণ করতে হবে, 42, 21 2 42 2, 21 2 42 2, 4 200, 21 2 42, 46, 462 কে 42 দিয়ে গুণ করতে হবে, 462, 19,404, 19,404 বাই 1000, 3টা শূন্য, তাহলে এদিকে 3 ঘর, 19.404 ঘন ডেসিম। তাহলে অতএব ঘনকটির আয়তন হবে সমান 4.2 হোল কিউব, মানে 4.2 গুণিত 4.2 গুণিত 4.2 ঘন ডেসিম। ঠিক আছে, 42-এর হোল স্কয়ার 1784 হয়, মানে 1764 হয়, 1764। 42-এর হোল স্কয়ার 1764 হয়, দশমিকে দুটো আছে এদিকে। ঠিক আছে, ইন্টু 4.2, এ দুটো গুণ করবে, বাকি গুণ করলে এটা পাবে। ঠিক আছে, তাহলে ঘনকটির আয়তন এটা আর শঙ্কুটার আয়তন এটা। তাহলে কাঠ নষ্ট হয়েছে কত বিয়োগ করলে পাওয়া যাবে, এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তো এই কাঠ নষ্ট হবে সমান, তো ঘন ডেসিমিটার, ঘন ডেসিম। ঠিক আছে, 8 থেকে 4 গেলে 4, 8 থেকে 0 গেলে 8, 0 থেকে 4 জানে 10, 10, 10 থেকে 4 গেলে 6, এখানে 3 আছে, 73 থেকে 19, 54, এটা অ্যান্সার হবে। তারপরে এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 144 পেজে আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা প্রয়োগ 10। তারপর এটা 15 দাগের একটা, এই তথ্যের সংখ্যাগুরু মান বের করতে হবে। আচ্ছা, আগে দেখো 54-এর পর 55, 64-এর পর 65, 74-এর 75, 1 করে গ্যাপ আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5। তো প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর উচ্চের সঙ্গে 0.5 যোগ করতে হবে, 0.5 বিয়োগ 0.5 যোগ। ঠিক আছে, এইভাবে শ্রেণীসীমা আকারে নিয়ে আসতে হবে। তারপর দেখতে হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা, মানে এখানে হচ্ছে 32, এটা হবে F1, আগেরটা F0, পরেরটা F2। ঠিক আছে, 0.5টা 14.5 থেকে বিয়োগ করলে হয় 44.5। ঠিক আছে, মানে এইরকম বিয়োগটা এইরকম হবে, 45.0, 0.5, 1 ধার 10, 10 থেকে 5, 44, এইভাবে। ঠিক আছে, মানে 0.5টা প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ করা হয়েছে। একই রকম 0.5 এখান থেকে বিয়োগ হয়েছে, এখানে যোগ করা হয়েছে। তারপর দেখো সবচেয়ে বেশি পরিসংখ্যা 32, সেটা F1, তা আগেরটা F0 হবে, পরেরটা F2 হবে। ঠিক আছে, লেখা হয়েছে। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো কোনটা, এই 32-এর সোজা যেটা আছে, না এইটা 74.5 থেকে 84.5, আর শ্রেণী দৈর্ঘ্যটা ইচ কত হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 10 হবে। নির্ণয় সংখ্যাগুরু মান বসে দেওয়া হয়েছে। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্যটা এই 84.5 থেকে 84.5 থেকে 74.5 বিয়োগ করা হলে হবে
10 সেমি দৈর্ঘ্য, ঠিক আছে। দশমিকের ভাগটা দেখো, 130কে 33 দিয়ে ভাগ, তাই তো 130কে 33 দিয়ে ভাগ, দেখো 33 3 হবে 99, 1 3 31 দশমিক 0 9 9 27 97 13 97 313, হ্যাঁ 33 3 99 33 9 97। তো আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে এতটা পর্যন্ত। এরপরে 5 বা 5-এর বেশি আছে, কত 9 আছে, তো এখানে 1 যোগ হবে, মানে 3.94। দেখো যোগ করেছি 3.94 প্রায়। আচ্ছা, এদিকে যোগটা দেখানো আছে, দেখো 78.44 প্রায়। গত বছর এই অঙ্কটা অনেকগুলো পেজে ছিল, ঠিক আছে, গত বছর এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 337 পেজে আছে। আচ্ছা, এরকম টাইপ আছে, ঠিক আছে। যাই হোক, দেখো এটা হচ্ছে 0 বা 0-এর বেশি, 10 বা 10-এর বেশি এবার দেওয়া আছে, মানে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকে দেওয়া আছে এইটা। তো এটা আগে টেবিল নিয়ে আসতে হবে, পরিসংখ্যা টেবিল, তারপরে গড় মান বের করতে হবে। তো এখানে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হতো, ঠিক আছে, এটা ক্রমযৌগিক পরিসংখ্যাই কথাটা হতো, বা কোনো একটা অন্য নাম দেওয়া হতো, যেমন বইতে ছিল প্রতিযোগী সংখ্যা, কেননা পরিসংখ্যাটা আমি এক্ষুনি বের করবো, ঠিক আছে। তাহলে যখন এটা 0 থেকে 10 হবে, তখন 40 - 33, মানে এখানে 7 হবে। তারপর এখানে 10 থেকে যখন 20 হবে, 33 থেকে 28 বিয়োগ হলে 5 হবে। 20 থেকে যখন 30 হবে, তখন 28 থেকে 22 বিয়োগ করলে 6 হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। শেষে 40 থেকে 50 গেলে 2 হবে, মানে 40 থেকে 50-এর মধ্যে, ঠিক আছে। তাহলে এটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 7 হবে। 33 থেকে 28 বিয়োগ করলে 5 হবে, 28 থেকে 6 বিয়োগ করলে 6 হবে, 22 থেকে 10 বিয়োগ করলে 12 হবে। তাহলে 50 থেকে 60 কত হবে না 2 হবে, ঠিক আছে। তবে দেখো যোগ করলে 40 হচ্ছে, 2 8 10 12 22 28 33 40। তাহলে শ্রেণী সীমানাতে লিখেছি, সব শ্রেণীগুলো লিখেছি, ঠিক আছে। আর পরিসংখ্যা লিখেছি FI। তাহলে শ্রেণীর মধ্যে কী করে হবে না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা যোগ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 0 আর 10 যোগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 30, 2 দিয়ে ভাগ করলে 15। একই রকম হবে 25 35 45 110 55। আচ্ছা, এটা 25 নিলাম কল্পিত করার জন্য। 25টা 5 থেকে বিয়োগ করলে -20, 15 থেকে বিয়োগ করলে -10, 0 10 20, আর এটা হবে 30। আচ্ছা, এইটা শ্রেণী দৈর্ঘ্য, মানে 10 থেকে 0 বিয়োগ করলে 10 হয়, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য কত 10। তাহলে মানে এগুলোকে 10 দিয়ে ভাগ করতে হবে, -2 -1 0 1 2 3। এবার FI UI, তাহলে সাথে FI UI, FI এগুলো আর UI এগুলো, সাথের সঙ্গে মাইনাস দিয়ে গুণ -14 এইভাবে, 5-এর সঙ্গে -1 -5 এইভাবে, ঠিক আছে। তাহলে সামেশন অফ FI UI কত হবে 40, আর 10 22 28 33 40। আর এটা কত হবে সামেশন অফ FI UI কত হবে 16 22 22 বারে 34, 34 থেকে 19 15 হবে, ঠিক আছে। অতএব নির্ণয় যৌগিক গড় কি হবে, সূত্র
সূত্রটা কি ছিল এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। এটা কত? এটা হচ্ছে 25, এইচ কত? সেটা 10, সামেশন এফ আই ইউআই কত? 15, সামেশন এফ আই কত? 40। তাহলে 10 4 40, তার 25 প্লাস 15 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 4 7 28, 4 5 20, তাহলে 28.75।